গভীর ঘুমে আচ্ছন্ন। কি আমি চোখ খুলতে পারছি না কেন? কি হলো কি আমার? অরুণ, অরুণ, রাজপুত্র অরুণ, কোথায় তুমি? ঠিক সেই মুহূর্তে জানালার খোলা অংশ দিয়ে একটি নিকষ কালো ছায়া ঘরের ভেতরে প্রবেশ করলো। ছায়াটির কোনো স্পষ্ট আকার নেই, সেটি নিঃশব্দে বিছানার কাছে এগিয়ে এলো। ঘাসের পাটিতে ঘুমিয়ে থাকা ছোট্ট আদিত্যকে সে কালো ধোয়ার মতো হাত দুটো। কালো পাহাড়, রাজপুত্র, ওই জায়গাটা তো খুব ভয়ঙ্কর। ওখানে তো সাধারণ মানুষ যেতে পারে না। যুবরানী, একটু দাঁড়ান। আমাকে ক্ষমা করো অরুণ, আমি ভেবেছিলাম সে হয়তো মারা গেছে। তুই যখন একদম ছোট, তোর মা মারা যান। কাল ভৈরব কালো জাদু জানে, আর আমি জানি আমার মাতৃত্বের জোর। কিন্তু চারু দিদি, ওই জঙ্গল তো একদম অন্ধকার। হেমরাজের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। সকালবেলা চারুলতা শূন্য ঘাসের পাটিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। রাজপুত্র অরুণ বাগানের দিকটার জানালার সামনে দাঁড়িয়ে আছে। রাজপুত্র অরুণ এবং চারুলতা পশু পাখির ভাষা বুঝতে পারে, তাই তাদের শেষ ভরসা এখন এই অবলা জীবগুলোই। লালু, সোনা পাখি, তোরা তো সারা রাতেই বাগানে ছিলে। তোরা তো কখনো ঘুমাস না পাহাড়ের সময়। তোরা আমাকে সত্যি করে বলতো, কাল রাতে ওই জানালা দিয়ে কে ঘরে ঢুকেছিল? আমার আদিত্যকে কে নিয়ে গেল? রাজপুত্র মশাই, আমরা কাল রাতে আকাশে একটা কালো ধোঁয়া দেখেছিলাম। আমরা তখন বুঝতে পারিনি ওটা কি। এখন মনে হচ্ছে ওইটা হয়তো রাজপুত্র হারিয়ে যাওয়ার পেছনে আছে। আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আদিত্যকে রক্ষা করতে পারলাম না। তোদের এত বড় বড় চোখ, এত তীক্ষ্ণ কান, তোরা তারপরও কেউ আমার জানালা দিয়ে ঢুকলো আর তোরা কিচ্ছু টের পেলি না? বিশ্বাস করো চারু, আমরা কিছু বুঝতেই পারছিলাম না। মাঝরাতে হঠাৎ করে বাতাসটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর একটা খুব কড়া বনফুলের গন্ধ এলো। সেই গন্ধটাকে নাকি আসতে আমাদের শরীর কেমন যেন পাথরের মতো ভারী হয়ে গেল। হ্যাঁ রাজপুত্র মশাই, মনে হচ্ছিল কে যেন আমাদের উপর জাদু মন্ত্র করে দিয়েছে। আমাদের চোখ দুটো আটার মতো বন্ধ হয়ে গেল। আমরা এক পাও নড়তে পারছিলাম না। যখন আমাদের ঘোর কাটলো তখন সকাল হয়ে গেছে। আমরা কাউকে ঘরে ঢুকতে বা বেরোতে দেখিনি। জাদু মন্ত্র? তার মানে কোনো সাধারণ চোর বা ডাকাতেই কাজ করেনি। কেউ একজন খুব শক্তিশালী কালো জাদু প্রয়োগ করেছে, যে জাদুর প্রভাবে পশু পাখি থেকে শুরু করে প্রাসাদের পাহারাদার সবাই অবশ হয়ে গিয়েছিল। কালো জাদু দিয়ে আমার এতটুকু ছেলেকে কেউ কেন নিয়ে যাবে রাজপুত্র? ওর তো কোনো দোষ ছিল না, ও তো সবে মাত্র পৃথিবীটা দেখতে শুরু করেছে। আমি জানি না চারু, কিন্তু যেই কাজ করুক আমি তাকে পাতাল থেকে হলেও টেনে বের করব। হেমরাজের রাজপ্রাসাদের প্রধান ফটক। মধুপুর রাজ্য থেকে মহারাজ মধুরাজা, রানী লতা, সেনাপতি রাজেশ এবং জেসমিন ছুটে এসেছে। তাদের চোখে মুখে প্রবল আতঙ্ক আর শোক। চারু দিদি কোথায়? দিদি কোথায় আমার? জেসমিন, তুমি একটু ধীরে হাঁটো। তোমার নিজের শরীরের অবস্থা তো ভালো নয়। আমার কিছু শোনার দরকার নেই রাজেশ বাবু, আমার দিদির কোল খালি হয়ে গেছে আর আপনি আমাকে ধীরে যেতে বলছেন। জেসমিন তাড়াহুড়ো করে কক্ষের দিকে ছুটে গেল। রানী লতা এবং মধুরাজাও কাঁদছেন। চারুলতার কক্ষ। জেসমিন ঘরে ঢুকতেই চারুলতা আদিত্যের ব্যবহৃত একটা নরম কাঁথা বুকে চেপে ধরে পাথর হয়ে বসে আছে। দিদি, এ কি হয়ে গেল দিদি? আমাদের আদিত্য কোথায় চলে গেল? জেসমিন, তুই এসেছিস? দেখ, আদিত্যর কথাটা কেমন ঠান্ডা হয়ে আছে। আমি মা হয়ে ওকে বুকে ধরে রাখতে পারলাম না জেসমিন। আমি কাল রাতে কেন ঘুমালাম? আমার কেন ঘুম ভাঙলো না? চারু মা, তুই নিজেকে এমন দোষ দিস না মা। রাজপুত্র অরুণ বলেছে এটা কোনো অশুভ কালো জাদুর কাজ, এতে তোর কোনো হাত ছিল না।
কিন্তু আমার ছেলেটা তো আমাকে খুঁজছে মা। ও তো এখন খিদে খাচ্ছে, ওকে কে দুধ খাওয়াবে? ও তো আমার বুকের গন্ধ ছাড়া ঘুমোতেও পারে না। দিদি, এভাবে ভেঙে পড়ো না। রাজপুত্র অরুণ আর রাজেশ বাবু সৈন্য নিয়ে খুঁজছে। আমাদের আদিত্যকে ঠিক ফিরে পাওয়া যাবে। তুমি কেঁদো না, তোমার কান্না দেখলে আমার যে আর সহ্য হচ্ছে না। দুই বোনের কান্নায় পুরো ঘরের বাতাস ভারী হয়ে উঠল। হেমরাজ্যের দরবার কক্ষ। মহারাজ অম্বিকা প্রসাদ, মহারাজ মধুরাজা, রাজপুত্র অরুণ ও সেনাপতি রাজেশ এবং যোগু মোড়ল উপস্থিত। সবার মুখে প্রচুর গম্ভীর। অম্বিকা প্রসাদ ভাই, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এমন নিখুঁতভাবে কালো জাদু প্রয়োগ করে রাজপুত্রকে চুরি করবার ক্ষমতা সাধারণ মানুষের নেই। আমাদের নিশ্চয় পুরনো কোনো শত্রুর কথা ভাবতে হবে। কিন্তু আমাদের দুই রাজ্যে তো এখন কোনো শত্রু নেই। সবাই তো মিলেমিশে এক হয়ে গেছে। বাবা, সবাই মিলেমিশে এক হয়েছে ঠিকই, কিন্তু পুরনো স্বভাবকে এত সহজে যায়? রাজপুত্র মশাই, আপনার কি মনে হয় রত্নগড়ের কেউ এই কাজ করতে পারে? রত্নগড়? কিন্তু রত্নগড়ের কালো জাদুকর তো রূপমঞ্জরি আর মধুবালা। তারা তো এখন মধুপুর রাজ্যের তাঁতিপল্লীতে থাকে। তারা তো ভালো হয়ে গেছে। ভালো হওয়ার ভান তো করতেই পারে অরুণ। ওদের তো কালো জাদু জানা আছে। আমার মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো বড় চক্রান্ত চলছে। রাজেশ, তুমি এক্ষুনি এই রূপমঞ্জরি আর মধুবালাকে বন্দি করে নিয়ে এসো। আমি ওদের জেরা করব। ঠিক বলেছেন। যদি এর পেছনে ওদের কোনো হাত থাকে তবে ওদের আমি জ্যান্ত কবর দেব। একদিন পর, এরপর কেটে যায় একটা দিন। হেমরাজের কারাগার। রূপমঞ্জরি এবং মধুবালাকে শেকল পরিয়ে নিয়ে আসা হয়েছে। রাজপুত্র অরুণ, চারুলতা এবং মহারাজ অম্বিকা প্রসাদ সেখানে উপস্থিত। রূপমঞ্জরি এবং মধুবালা অঝরে কাঁদছে। রাজপুত্র মশাই, যুবরানী মা, আমাদের বিশ্বাস করুন, আমরা এ কাজ করিনি। আমরা তো আদিত্যকে নিজের ছেলের মতো ভালোবেসেছি। আমরা ওর গায়ে হাত দেওয়া তো এখন স্বপ্নেও ভাবতে পারি না। মিথ্যা কথা বলা বন্ধ করো রূপমঞ্জরি। তোমাদের এই মায়াকান্না আমি আর ভুলছি না। তোমরা ছাড়া কালো জাদু আর কে জানে? তোমরা কি ভুলে গেছো আদিত্যকে চুরি করার পরিণতি কি হতে পারে? আমাদের মেরে ফেলুন রাজপুত্র মশাই, কিন্তু এমন অপবাদ আমাদের দেবেন না। আমরা তো তাঁতি পড়লে ছেড়ে এক পাও বেরোইনি। তাঁতি মাসিকে জিজ্ঞেস করুন, আমরা তো আদিত্যের জন্য নিজের হাতে লাল রেশমের জামাও বুনেছিলাম। রাজপুত্র, একটু থামুন। তুমি ওদের বাধা দিচ্ছ কেন চারু? ওরাই আমার পুত্রকে চুরি করেছে। না রাজপুত্র, একজন মায়ের মন কখনো মিথ্যে বলে না। ওদের চোখের দিকে তাকিয়ে দেখেন, ওদের চোখে কোনো ছলনা নেই, শুধু অসহায়ত্ব আছে। ওরা আদিত্যকে চুরি করেনি। ওরা যদি কালো জাদু করতো তবে আমার লালুয়া সোনা পাখি ওদের গন্ধ চিনে ফেলতো। যুবরানী মা, আমরা সত্যি কিছু করিনি। তবে কাল রাতে আমরা তাঁতিপল্লী থেকে একটা খুব অশুভ কালো ছায়াকে হেমরাজের দিকে উড়ে আসতে দেখেছিলাম। ছায়াটার সাথে খুব একটা পচা তীব্র গুণ গন্ধ ছিল। আমরা ভেবেছিলাম ওটা হয়তো কোনো খারাপ বাতাস। চারুলতা চমকে ওঠে। বনফুলের গন্ধ? হ্যাঁ, আমি এই গন্ধটা পেয়েছিলাম তো। হেমরাজ্যের রাজপ্রাসাদ। মহারাজের খাস কামরা। চারুলতা এবং মহারাজ অম্বিকা প্রসাদ সামনাসামনি দাঁড়িয়ে আছে। পিতা মহারাজ, রূপমঞ্জরি আর মধুবালা নির্দোষ। তার মানে এই চক্রান্ত রত্নগড়ের নয়, এই চক্রান্ত অন্য কোনো শত্রুর। কিন্তু কে চারুমা? এই রাজ্যে তো আমার জানা মতে এমন কোনো শত্রু নেই যে এত বড় জাদু মন্ত্র জানে। একটু ভালোভাবে ভেবে দেখুন না পিতা মহারাজ, আমাদের বর্তমানে কোনো শত্রু নেই ঠিকই, কিন্তু অতীতে এমন কোনো শত্রু কি ছিল যার সাথে এই রাজ্যের কোনো পুরনো শত্রুতা আছে? এই রাজবংশের ওপর কি কারো কোনো পুরনো অভিশাপ আছে পিতা মহারাজ? মহারাজ অম্বিকা প্রসাদ অভিশাপ শব্দটা শোনা মাত্রই যেন বিদ্যুৎ পৃষ্ঠ হলেন। তাদের মুখের চামড়া ফ্যাকাশে হয়ে গেল। ও অভিশাপ! হে বিধাতা, এত বছর পর তাহলে কি সে ফিরে এসেছে? কি পিতা মহারাজ, কার কথা বলছেন আপনি? কে ফিরে এসেছে? চারুমা, হ্যাঁ, একটা পাপ, আমার যৌবনকালের একটা ভয়ঙ্কর ভুলের পাপ, একটা অভিশাপ যা আমি বছরের পর বছর ধরে রাজপ্রাসাদের অন্ধ কুটুরিতে লুকিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম
সে আর কোনোদিনও ফিরে আসবে না। পিতা মহারাজ, আমাকে খুলে বলুন, কে সেই ব্যক্তি? সে কেন আমার ছেলেকে নিয়ে গেল? তার কোনো নাম নেই চারু, সবাই তাকে ডাকাত, কাল ভৈরব তান্ত্রিক বলে। রাজপুত্র অরুণ যখন একদম ছোট, তখন ওই কাল ভৈরব আমার উপরে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিল। কিসের অভিশাপ পিতা মশাই? সে বলেছিল আমার বংশের পরের উত্তরাধিকারী জন্ম নেওয়ার কিছুদিনের মধ্যেই হারিয়ে যাবে, অন্ধকারে বিলীন হয়ে যাবে। আমি ভেবেছিলাম সেটা শুধু একটা ফাঁকা আওয়াজ, কিন্তু আজ সে তার প্রতিশোধ নিতে ফিরে এসেছে চারু। আমার আদিত্যকে ওই রাক্ষস তান্ত্রিক চুরি করেছে। মহারাজ অম্বিকা প্রসাদ হাও মাও করে কাঁদতে শুরু করলো। চারুলতা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ রাজপুত্র অরুণ ঝড়ের বেগে ঘরের ভেতরে প্রবেশ করলো। পিতা মহারাজ, আমি দরজার বাইরে থেকে সব শুনেছি। কে কাল ভৈরব? তার এত সাহস যে আমার ছেলেকে আমার প্রাসাদ থেকে চুরি করে নিয়ে যাবে? আপনি তার কথা কেন এতদিন লুকিয়ে রেখেছিলেন? আমাকে ক্ষমা করো অরুণ, আমি ভেবেছিলাম সে হয়তো মারা গেছে। তুই যখন একদম ছোট, তোর মা মারা যাওয়ার পর রাজ্যে এক ভয়ঙ্কর খরা দেখা দেয়। আমি রাজ্যের কৃষকদের বাঁচানোর জন্য কালো পাহাড়ের জঙ্গল কেটে একটা বিশাল দিঘি করবার নির্দেশ দিই। কিন্তু জঙ্গল কাটার সাথে কাল ভৈরবের কি সম্পর্ক আছে পিতা মশাই? ওই কালো পাহাড়ের গভীরের জঙ্গলে ছিল কাল ভৈরবের আস্তানা। সে শত বছর ধরে সেখানে কালো জাদুর সাধনা করত। আমার সৈন্যরা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে তার সাধনার জায়গা ধ্বংস করে দেয়। সে রাগে উন্মাদ হয়ে যায়, আর তার অভিশাপে রাজ্যে মহামারী আসে। তারপর তারপর কি হলো? আপনি তাকে বন্দি করলেন না কেন? তাকে বন্দি করবার ক্ষমতা সাধারণ মানুষের নেই অরুণ। মহামারী থেকে রাজ্য বাঁচাতে আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলাম। সে মহামারী তুলে নেয়, কিন্তু যাওয়ার আগে বলে যায়, তোর ভুলের মাসুল তোর পরের প্রজন্মকে দিতে হবে। তোর বংশের নতুন উত্তরাধিকারী জন্মের কয়েকদিনের মধ্যেই অন্ধকারের বুকে হারিয়ে যাবে। আমি ভয়ে কথাটা কাউকে বলিনি। আপনি ভয় পেয়েছিলেন পিতা মহারাজ, কিন্তু আমি কোনো তান্ত্রিককে ভয় পাই না। সে যত বড়ই জাদুকর হোক না কেন, একজন মায়ের কোল খালি করে সে পার পাবে না। রাজপুত্র, আমাকে কালো পাহাড়ে যেতে হবে। হ্যাঁ চারু, আমি আমি ওই কালো পাহাড় তন্ন তন্ন করে খুঁজবো। ওই কাল ভৈরবকে আমি নিজের হাতে টুকরো টুকরো করব। হেমরাজ্যের কারাগার। চারুলতা এবং রাজপুত্র অরুণ সেখানে এলেন। পাহারাদারকে দিয়ে রূপমঞ্জরি এবং মধুবালার হাতের শেকল খুলে দেওয়া হয়েছে। রূপমঞ্জরি, মধুবালা, তোমরা মুক্ত। আমাদের ভুলের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। আসল অপরাধীকে তা আমরা জানতে পেরেছি। আমাদের কাছে ক্ষমা চাইবেন না যুবরানী, আমরা শুধু আদিত্যের ভালো চাই। আপনারা কি জানতে পেরেছেন ওকে কে নিয়ে গেছে? হ্যাঁ, কালো পাহাড়ের কাল ভৈরব তান্ত্রিক। আমরা আজই কালো পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। কালো পাহাড়? রাজপুত্র, ওই জায়গাটা তো খুব ভয়ঙ্কর। ওখানে তো সাধারণ মানুষ যেতে পারে না। যুবরানী, একটু দাঁড়ান। কাল রাতে ওই কালো ধোঁয়াটা যখন আমাদের তাঁতিপল্লির ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন যে গন্ধটা আমি পেয়েছিলাম সেটা কোনো সাধারণ গন্ধ ছিল না। ওটা ছিল কালো পাহাড়ের বিষলতার পচা ধুতরা ফুলের গন্ধ। এই গন্ধ শুধু কালো পাহাড়ের একদম চূড়ায় থাকা গুহা থেকে আসতে পারে। আপনারা পাহাড়ের চূড়ার দিকে খুঁজবেন। তোমাদের এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না রূপমঞ্জরি। তুমি আমাদের পথটা অন্তত বলে দিলে। রাজপুত্র, আমাদের আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। বাবলা, তুমি মিষ্টি গুলো নিয়ে এখন কোথায় যাচ্ছ? চারদিকে তো শোকের ছায়া। আমি রাজ্যের নদীর দিকে যাচ্ছি মীরা। সব ফেলে দেবো, রাজপুত্র হারিয়ে গেছে। সবাই শোকে আছে। কে কে মিষ্টি খাবে বলো? শুধু শুধু খাবার অপচয় করবে কেন? তার চেয়ে গরিব দুঃখীদের খাবার খাইয়ে দাও। হ্যাঁ, তা ঠিক। হাটে যাই বলেন, সব গরিব দুঃখীদের আমি আজ এই মিষ্টি খাওয়াবো। কিন্তু এখন এসব করে কি হবে বাবলাদা? আমাদের আদিত্য তো হারিয়েই গেছে। তুমি বুঝতে পারছো না ময়না, আমাদের তলোয়ার চালানোর ক্ষমতা নেই, কিন্তু আমাদের ভক্তি তো আছে। ওই গরিব মানুষগুলো যখন মিষ্টি খেয়ে পেট ভরে আদিত্যের জন্য প্রার্থনা করবে, সেই আশীর্বাদ ঠিক আমাদের আদিত্যকে বাঁচিয়ে রাখবে।
ক্যাবলা ঠিক বলেছে। কালো ভৈরব যতই বড় জাদুকর হোক, সাধারণ মানুষের ভালোবাসার কাছে এই সব কালো জাদু হেরে যাবে। চল চল ক্যাবলা, আমরা আমরা বেরোই। রাজেশ বাবু, আপনারা এই কালো পাহাড়ে যাচ্ছেন। আমি শুনেছি ওই তান্ত্রিক নাকি খুব ভয়ঙ্কর। আপনারা খুব সাবধানে থাকবেন। জেসমিন, তুমি একদম কাঁদবে না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর রাজপুত্র মশাই আদিত্যকে ঠিক বুকে করে ফিরিয়ে আনবো। তুমি শুধু চারু দিদির খেয়াল রাখো। এমন সময় চারুলতা সেখানে প্রবেশ করলো। তার চোখে যেন জল নেই, বরং একটা অদ্ভুত আগুন জ্বলছে। জেসমিনকে আমার খেয়াল রাখতে হবে না রাজেশ ভাই, আমি এখানে থাকছি না। মানে তুমি কোথায় যাচ্ছ চারু? আমি আপনাদের সাথে কালো পাহাড়ে যাচ্ছি রাজপুত্র। চারু, তুমি পাগল হয়ে গেছো। কালো পাহাড় কোনো সাধারণ জায়গা নয়, ওখানে পদে পদে বিপদ। তুমি একজন মেয়ে হয়ে। আমি মেয়ে নয় রাজপুত্র, আমি একজন মা, যে মা তার সন্তানকে ছিনিয়ে নেওয়ার কষ্ট বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তার চেয়ে বড় যোদ্ধের পৃথিবীতে আর কেউ নেই। কাল ভৈরব কালো জাদু জানে, আর আমি জানি আমার মাতৃত্বের জোর। কিন্তু চারু দিদি, ওই জঙ্গল তো একদম অন্ধকার। আমার ছেলের জীবন এখন অন্ধকারে, আমি সেই অন্ধকার দূর করতে যাব। রাজপুত্র, আপনি আমাকে বাধা দেবেন না। আমার আদিত্য আমাকে ডাকছে, আমি এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি। ঠিক আছে চারু, আমরা একসাথে যাব। যে রাজপুত্র অরুণ একদিন তোমার হাত ধরে পুরো হেমরাজ্য এক করেছিল, সেই অরুণ আজ তোমার হাত ধরে তার সন্তানকে ফিরিয়ে আনবে। রাজপুত্র অরুণ চারুলতার চোখে সে আগুনের দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারলো না। সে শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। রাজপুত্র অরুণ, চারুলতা এবং সেনাপতি রাজেশ কালো পাহাড়ের উদ্দেশ্যে এক ভয়ঙ্কর এবং অজানা রহস্যময় লড়াইয়ের জন্য রওনা হলো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।